গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে জান্নাত। বাসর রাতে স্বামীর কাছে থাপ্পড় খাবে এটা কল্পনাতেও ছিল না জান্নাতের। জান্নাত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর একটু আগের কথা ভাবছে। চলুন একটু আগে কি হয়েছে জেনে আসি। আজ জান্নাতের বিয়ে হয়েছে পারিবারিক ভাবে। জান্নাতরা অনেক বড় লোক, বাবা মা নেই। চাচা চাচির কাছে মানুষ হয়েছে জান্নাত। তাদের এক ছেলে বউ বাচ্চা নিয়ে তারা আমেরিকা থাকে। জান্নাতের বাবার বেস্ট ফ্রেন্ডের ছেলের সাথে বিয়ে দিয়েছে। ছেলে ভালো কলেজে জব করে। রাজের বাবা বেঁচে থাকতে জান্নাতের বাবা জাহের তালুকদার ও রাজের বাবা রেজাউল মির্জা তাদের বন্ধুত্ব সম্পর্ক আরো গভীর করতে তাদের ছেলে মেয়ের বিয়ে ঠিক করে রাখে। তখন জান্নাতের বয়স ছিল 6 বছর আর রাজের ছিল 13 বছর। জান্নাতের মা তখন 9 মাসের অন্তঃসত্ত্বা ছিল। যে হসপিটালে জান্নাতের মায়ের ডেলিভারি হয় সেই হসপিটালে হঠাৎ আগুন লেগে যায়। জান্নাত তখন তার চাচির কাছে বাড়িতে ছিল। জান্নাতের মায়ের সাথে জান্নাতের বাবাও তার নানি ছিল। সে আগুনে জান্নাতের বাবা, মা, নানি এবং একদিন আগে জন্ম নেওয়া শিশুটিও মারা যায়। তারপর থেকে জান্নাত অবহেলায় বড় হতে থাকে। জান্নাতের চাচি চাচি জান্নাতের বাবা রেখে যাওয়া সম্পত্তি, টাকা পয়সা সব ভোগ করছে। জান্নাতের নানি বাড়ি অনেক ধনী ছিল। তাদের একটা মেয়েই ছিল। সব সম্পত্তি জান্নাতের নানা জান্নাতের জন্ম নেওয়ার পরে সব লিখে দিয়েছিল। জান্নাতের যখন 1 বছর বয়স তখন তার নানা মারা যায়। জান্নাতের বাবা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছোট ছেলে ছিলেন। জান্নাতের আম্মুর সাথে তার প্রেম করেই বিয়ে হয়। বিয়ের সময় তারা মেয়েকে গয়না দিয়ে মুড়িয়ে দিয়েছিল। সেই সময় জান্নাতের আম্মু জয়া চৌধুরী নিজের গহনা স্বামীকে দিয়েছিল ব্যবসা করার জন্য। সেই থেকে জাহির তালুকদারের ভাগ্য খুলে যায়। তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তার অক্লান্ত পরিশ্রম তাকে এতদূর নিয়ে এসেছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের মেয়ে অবহেলা অনাদরে বড় হয়েছে। জান্নাতের কারোর সাথে কোনো রিলেশন ছিল না। রাজের মা যখন বিয়ের প্রস্তাব দেয় আর বলে তার বাবার কথা দিয়েছিল সেই কথা রাখতে তাদের প্রস্তাবে রাজি হয়ে যায়। জান্নাত দেখতে সুন্দর, অনার্স প্রথম বর্ষে উঠেছে। আজ জান্নাত রাজের সাথে বিয়ে হয়েছে। জান্নাত রাজের রুমে বসে আছে অনেকক্ষণ, কিন্তু তার বরের আসার নাম নেই। জান্নাত বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে। যখনই বেড থেকে নামতে যাবে তখনই দরজা খোলার আওয়াজ আসে। জান্নাত বেড থেকে নেমে রাজকে সালাম করতে নিবে, তখনই রাজ দুপা পিছিয়ে যায়। জান্নাত অবাক হয়ে যায়। তখনই রাজ বলে, আপনার সাথে কথা আছে আমার। আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, কারণ আমি আপনাকে বউ হিসেবে মানি না। আমি অন্য একজনকে ভালোবাসি। আমার সাথে রাগ করে চলে গেছে। আমি জানি ও আবার ফিরে আসবে। ততদিন আপনি এই বাড়িতে থাকতে পারেন। জান্নাত এসব কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ সে কতটা আশা নিয়ে বসেছিল। জান্নাত কখনো প্রেম করেনি বিয়ের পর স্বামীর সাথে প্রেম করবে বলে। সব ভালোবাসা তার জন্য জমিয়ে রেখেছিল। ও চাইলেও ধনী কাউকে বিয়ে করতে পারত, করেনি, কারণ ভালোবাসা টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। একটা মা পেয়েছে, বোনের মতো ননদ পেয়েছে। ভেবেছিল তার স্বামী তাকে ভালোবাসবে, তার হলো কই। জান্নাত নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, কিসব বলো তুমি রাজ? অন্য কাউকে ভালোবাসে তাহলে আমাকে বিয়ে করলে কেন? মা বোন সবারই আপনাকে পছন্দ, তারা আপনি ছাড়া কাউকে মানবে না তাই। আর মনি আসলেই আমি আপনাকে ডিভোর্স দিয়ে মনিকে বিয়ে করব। আমি জানি ও ফিরে আসবে। এসব কথা যেন ঘরের বাহিরে না যায়। আপনি বেডে, আমি সোফায় ঘুমাবো। ভুলেও আমায় টাচ করবেন না, বুঝেছেন? তুমি যা বলবে তাই মানতে হবে আমার। এটা কোনো সিনেমা বা নাটক না যে তুমি বলবে আর আমি কেঁদে কেটে নাকের জলে চোখের জলে একাকার করে ফেলবো। এটা বাস্তব জীবন। এখানে নিজের অধিকার নিজেকে আদায় করে নিতে হয়। বিয়ের আগে বললে আমি বিয়ে ভেঙে দিতাম। একবার যখন বিয়ে হয়েছে আমি আমার অধিকার ছাড়বো না। বাঙালি মেয়ের বিয়ে একবারই হয়। রাজ অবাক হয়ে গেছে জান্নাতের কথা শুনে। রাজ ভাবলো কি আর হলো কি, এই মেয়ে তো রীতিমতো তাকে শাসাচ্ছে। রাজ এসব ভাবনার মাঝে জান্নাত রাজের ঠোঁট দুটো দখলে নিয়ে নেয়। রাজ চমকে যায় জান্নাতের এহেন কাণ্ডে। রাজের কল্পনারও বাইরে ছিল। রাজের হুঁশ আসতেই রাজ ধাক্কা দিয়ে সরিয়ে ঠাস। আপনার সাহস হয় কি করে? মানা করা সত্ত্বেও আপনি আমায় টাচ করেন। এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। প্রথম দিন বলে একটা থাপ্পড় দিছি, পরের বার
আরো দিব। বর্তমানে জান্নাত গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জান্নাত কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে উজু করে বেরিয়ে আসে। দেখে রাজ সোফায় বসে আছে মাথা নিচু করে। জান্নাত গিয়ে একটানে দাঁড় করায়। রাজ কিছু বলার আগেই জান্নাত চোখ রাঙিয়ে বলে, একটা কথা না, আগে ওজু করে আসো, নয়তো আমি এক্ষুনি আমাকে ডেকে আনবো। যা যা, চাচ্ছি তো। কি মেয়েরে বাবা, থাপ্পড় খেয়ে তেজ কমেনি। একে মানানো এত সহজ হবে না। মনি কই, তুই জান, এই রাক্ষসী হাত থেকে বাঁচাও আমায়। জান্নাত মনে মনে বলল, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব তোমাকে আমার করার। যদি না পারি তাহলে তোমাকে ভালো থাকতে দিয়ে চলে যাব, প্রমিস। দুজনে একসাথে নামাজ পড়ে নেয়। রাজ সোফায় শুতে গেলেই জান্নাত চিল্লিয়ে ওঠে, আম্মু। এই চুপ চুপ, কি করছেন আপনি? বেডে চুপচাপ গিয়ে শুয়ে পড়েন, নয়তো আমি আম্মুকে ডাক দিব। রাজ কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ে। জান্নাত আর জ্বালায় না রাজকে। সেও বেডের একপাশে শুয়ে পড়ে। সকালবেলা ঘুমের মধ্যে রাজের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসতেছে। রাজ চোখ মেলে দেখে জান্নাত রাজের ঠোঁটে কিস করছে। রাজ ধাক্কা দিতেই জান্নাত নিচে পড়ে যায়। রাজ জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। জান্নাতের দিকে তাকিয়ে বলে, পাগল হয়ে গেছেন? আর একটু হলেই তো মরেই যেতাম আমি। বলিনি আপনাকে আমাকে টাচ না করতে? আমি টাচ করবো তো কে করবে? আমি তো সামান্য কিস করেছি, আর তুমি বলছো মরে যেতে? আমায় কি বোকা মনে হয় জান? নিজের স্বামীকে মেরে নিজে বিধবা হব? আজ থেকে তো শুরু, দেখো কি হয়। লজ্জা করে না পর পুরুষকে কিস করতে? বাজে মেয়ে। না তো, একটু করো না। আর তুমি আমার জামাই, আর আমি তোমার বউ। পরপুরুষ কেন হতে যাবে? তোমার উপর আমার অধিকার সবচেয়ে বেশি। জান্নাতের খুব কষ্ট হচ্ছে, তবু সে কাঁদে না। রাজ উঠে ফ্রেশ হতে চলে যায়। জান্নাত ও রুষার রুমে গিয়ে শাওয়ারের নিচে বসে অনেকক্ষণ কাঁদে। তারপরে বেরিয়ে আসে। রুমে না গিয়ে নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে রুষা বসে আছে খাবার টেবিলে। জান্নাতকে দেখে বলে উঠল, গুড মর্নিং মিষ্টি। গুড মর্নিং। আম্মু কই? আম্মু রান্নাঘরে। জান্নাত রান্নাঘরের দিকে যেতে নিলেই আম্মু এসে হাজির হয়। তোরা সবাই খেতে বস, আমি খাবার দিয়ে দিচ্ছি। রাজু এসে হাজির হয় খাবার টেবিলে। আমি রিসেপশনটা করতে চাই, তোরা কি বলিস? এখন এসবের দরকার নেই আম্মু। যেখানে তোমার ছেলে আমাকে বউ হিসেবেই মানে না, সেখানে এসব লোক দেখানো কি আছে বলো তো? তাই এসবের দরকার নেই আম্মু, প্লিজ। সবাই চুপ হয়ে যায়। রাজার আম্মু খাবার ছেড়ে উঠে যেতে নেয়। জান্নাত বলে খাবার শেষ করে উঠতে, তাই চুপচাপ খেতে থাকে। তিনি ভাবছেন মা বাবা বড় মেয়েটাকে এনে এতটা কষ্ট দিচ্ছে, তার স্বামীকে কি জবাব দিবে। হঠাৎ রুষা বলে উঠল, মিষ্টি, তোমার গালে কিসের দাগ? জান্নাত চমকে যায়। গালে থাপ্পড়ের দাগ এখনো আছে। জোরে দিছিল থাপ্পড়টা। রুষার এমন কথায় অবাক হয়ে যায় রাজ। চমকে যায়, সেই তো কাল মেরেছে। সবাই রাজের দিকে তাকায়। রাজও চুপ করে আছে। জান্নাত হঠাৎ বলে ওঠে, আরে বলো না, কাল গালে মশা বসেছিল, তাই থাপ্পড় মারতে গিয়ে এমন হয়েছে। একটা কথা ছিল, আমি কলেজে যাব, সামনের সপ্তাহে ভর্তি হয়েছি, একদিনও ক্লাস করিনি। সবাই বুঝলো জান্নাত মিথ্যে বলছে। রাজ মাথা নিচু করে বসে আছে। জান্নাতের কথায় আম্মু মুচকি হেসে বলল, আচ্ছা মামুনি, যাও, সমস্যা নেই। আর যা লাগবে আমাকে বলবো, ওকে? রাজ মনে মনে বলল, আমাকে বাঁচাতে মিথ্যা বললো কেন? ও তো সত্যিটা বলে দিতে পারতো। জান্নাত না খেয়ে উঠে গেল। সবাই ডাকলো ও বলল পরে খাবে। রাজের মা রাজকে বলল, তোকে আমার ছেলে বলতে লজ্জা লাগছে। আমি জানি তারপর তুই মেরেছিস। ছি, আজ তোর বাবা বেঁচে থাকলে তোকে কি যে করতো। তোর বাবা মরে বেঁচে গেছে, নয়তো তার কলেজের বন্ধুর মেয়ের এত কষ্ট পাচ্ছে দেখলে তারই বেশি কষ্ট হতো। আমি তোকে মানুষ করতে পারিনি। মেয়েটা কত বড় লোক ঘরের, ভালোবাসার জন্য আমাদের বাড়ির বউ হয়ে এসেছে, আর আমরা সেটাই দিতে পারছি না। ছি ভাইয়া, তুই এমন করতে পারলি ভাবির সাথে? মানছি তুই বিয়েতে রাজি ছিলি না, তাই বলে গায়ে হাত তুলবি, এটা আশা করিনি ভাইয়া। সবার এমন কথা শুনে রাজের কষ্ট হচ্ছে। একে একে সবাই চলে গেল না খেয়ে। রাজ একাই বসে আছে। রাজও কিছু না খেয়ে উঠে রুমের দিকে হাঁটা ধরে আর ভাবতে থাকে, আসলেই মারা ঠিক হয়নি।
সকালে কত বাজে কথা বললাম, তবু কিছু বলেনি। জান্নাত রুমে গিয়ে রেডি হয়ে নেয়। লাল থ্রি পিস পরেছে, লম্বা চুল, বেনি করা, চোখে কাজল, গোলাপি ঠোঁট, পরীর মতো লাগছে। রাজ রুমে এসে হা হয়ে যায় জান্নাতকে দেখে। জান্নাত রাজকে দেখে ব্যাগ কাঁধে নিয়ে রাজের সামনে এসে ঠোঁটে কিস করে বেরিয়ে যায়, আর রাজ হাবলার মতো তাকিয়ে আছে। যখন হুঁশ এলো তখন নিজে নিজেই বলল, কি মেরে বাবা, এত কিছুর পরেও এমন করলো পাগলি। রাজও বাইকের চাবি নিয়ে বেরিয়ে যায়। কিছু দূর যেতেই দেখে জান্নাত হেঁটে যাচ্ছে, আর কিছু ছেলে পিছু নিচ্ছে। সেদিকে জান্নাতের খেয়াল নেই, ও তো ওর মতো করে হাঁটছে। রাজ বাইক নিয়ে সামনে দাঁড়ায়। জান্নাত প্রথমে ভয় পেয়ে পিছিয়ে যায়, পরে সামনে তাকিয়ে দেখে রাজ। এই মেয়ে, হেঁটে যাচ্ছ কেন? রিক্সা কেন নাওনি? টাকা নাই তাই নিইনি, আর আমি হেঁটে যেতে পারবো। একটা থাপ্পড় দিব, বেয়াদব মেয়ে। আমি রিক্সা ডেকে দিচ্ছি, চলে যাও কলেজে। রাজ একটা রিক্সা ডেকে জান্নাতকে উঠিয়ে ভাড়া দিয়ে দেয়, আর বলে জান্নাত যেখানে যেতে চায় সেখানে নামিয়ে দিতে। জান্নাতও কিছু না বলে চলে যায়। কলেজে ঢুকতেই সব ছেলেরা হা করে তাকিয়ে আছে জান্নাতের দিকে। জান্নাত চুপচাপ ক্লাসে চলে যায়, তার সেদিকে খেয়ালই নেই। জান্নাত ক্লাসে যেতেই দেখে মিশা বসে আছে। কি রে রাক্ষসী, কখন এলি? জান্নাতের বাচ্চা, তুই রাক্ষসী ডাইনি। হয়েছে, থাম, আমি ভাবছিলাম তুই আসবি না। এরই মাঝে ওদের কাছে একজন ছেলে আসে বন্ধুত্ব করতে। জান্নাত রাজি হয় না, মিশা করে নেয় বন্ধুত্ব। মারুফ আর মিশা দুইজনে। মিশার সাথে পরিচয় হয় ভর্তির দিন, সেদিন থেকে বন্ধু হয়ে যায়। জান্নাতের বিয়ের কথা মিশা জানে না। কিছুক্ষণ পরে স্যার আসে, সবাই দাঁড়ায়। জান্নাতের হাত থেকে কলম পড়ে গেছে, সে সেটা তুলতেও ব্যস্ত। সবাই দাঁড়ায়, জান্নাতের হাত থেকে কলম পড়ে গেছে, সে সেটাই তুলতে ব্যস্ত। সে খেয়ালই করেনি ক্লাসে স্যার আসছে। রাজ সব মেয়েদের ক্রাশ, রাজকে সবাই ভয় পায়। কলম উঠিয়ে নিজের মতো করে কি যেন খাতায় আঁকছিল জান্নাত। আর মিশা তো কখন থেকে চেয়ে আছে, তার কোনো খেয়ালই নেই, সে তো রাজকে দেখতে ব্যস্ত। রাজ হঠাৎ খেয়াল করে পিছনে একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। তা দেখে রাজের রাগ হলো, ধমক দিয়ে বলল, এই মেয়ে, মাথা নিচু করে কি করছো? উঠে দাঁড়াও বলছি। কারো কথায় জান্নাত সামনে তাকাতেই চমকে যায়, সাথে রাজেরও একই অবস্থা। রাজ জান্নাতের সামনে আসে। জান্নাত কিছু বলার আগে রাজ নিচু স্বরে বলে, আপনি এখানে কি করছেন? এখানে মানুষ কি করতে আসে জানো না জান? আমি তো জানতামই না তুমি এই কলেজের টিচার। এই বলে একটা চোখ টিপ দেয়। দুজনে আস্তে কথা বলে কেউ শুনতে পায় না। রাজের অবস্থা করুণ, ছেড়ে দে মা, কেঁদে বাজে, এমনটাই আর কি। রাজ চুপচাপ ক্লাস করায়, কিন্তু সারা ক্লাস খুব জ্বালিয়েছে জান্নাত। রাজ কোনো মতে বেরিয়ে যায়। জান্নাত রাজের পিছনে ছুট লাগায়। মিশা, তুই থাক, আমার প্রিন্সিপালের কাছে যেতে হবে। আমি আসি তোর সাথে। না, আমি যাবো আর আসবো, তুই কি করবি? এই বলে চলে যায়। জান্নাত স্যারের কেবিনে গিয়ে নক করে, পারমিশন পেয়ে ভিতরে ঢুকে যায়। রাজ বসে বসে ফাইল চেক করছে। জান্নাত হুট করে রাজের কোলে বসে পড়ে। এই মেয়ে, সমস্যা কি তোমার? সারা ক্লাস জ্বালিয়েছ, এখন এখানে কি কেউ দেখলে কি ভাববে? রাজ কিছু বলার আর সুযোগও পেল না, তার আগে জান্নাত ঠোঁট নিজের দখলে নিয়ে নিচ্ছে। রাজ বড় বড় চোখ করে চেয়ে আছে, এখানেও এমন করবে ভাবেনি রাজ। কিছুক্ষণ পরে জান্নাত রাজকে ছেড়ে দিয়ে উঠে যায়। আই লাভ ইউ জান, অনেক ভালোবাসি জামাই। তোমার ঠোঁটটা তো পুরো চকলেটের মতো, ইচ্ছে করে কামড়িয়ে খেয়ে ফেলি। এই মেয়ে যে এত সহজে আমার খাট থেকে নামবে না আমি বুঝে গেছি। তোর মেজাজটাই গরম করে দিল। রাজ মনে মনে বলে। জান্নাত বেরিয়ে গেল। রাজ চুপ করে বসে আছে। ক্লাস নাই এখন, তাই জান্নাত মিশা বের হলো কলেজটা ঘুরে দেখতে, সাথে মারুফ। মিশা আর জান্নাতের সাথে যোগ দিল। জানো, চল না ফুচকা খেয়ে আসি। আমার কাছে তো কোনো টাকা নেই। চলো, আমি তোমাদের খাবো। জান্নাত, মানা করো না, আমরা তো ফ্রেন্ড, তাই না? মিশার জোরাজুরিতে রাজি হয়ে গেল। মারুফ জান্নাতকে দেখছে, জান্নাতের সেদিকে কোনো খেয়াল নেই। কে ওদের দূর থেকে দেখছে সেটাও জানে না। তিনজনে মিলে ফুচকা খেতে যায়। ফুচকায় বেশি ঝাল হওয়াতে জান্নাতের চোখ দিয়ে পানি পড়ছে। তা দেখে মারুফ বলল, তুমি আর খেও না জান্নাত, তুমি দাঁড়াও, আমি তোমার জন্য পানি আর আইসক্রিম নিয়ে আসি। দৌড়ে যায়। এদিকে জান্নাতের অবস্থা বেহাল ছালে। মারুফ আইসক্রিম এনে হাতে দেয়। জান্নাত মুখে দেওয়ার আগে কেউ হাত থেকে কেড়ে নিয়ে ফেলে দেয়। সবাই সামনে তাকিয়ে দেখে রাজ দাঁড়িয়ে আছে, জান্নাত চেয়ে আছে। এখানে হচ্ছেটা কি? ক্লাস নেই তোমাদের? যাও ক্লাসে যাও বলছি।
স্যার জান্নাতের ঝাল ধরেছে। আমি যেতে বলছি না তোমাদের, যাও। জান্নাত চুপ হয়ে আছে, কি বা বলবে। ওর সবাই যেতে নিলে রাজ আবারও বলে, আমি আপনাকে যেতে বলিনি মিস, আপনি আমার সাথে আসেন। সবাই ক্লাসে চলে যায় আর জান্নাত রাজের পিছনে যায়। রুমে গিয়ে রাজ জান্নাতকে বড় একটা চকলেট দেয়। জান্নাত সেটা না নিয়ে রাজের ঠোঁটে কিস করতে থাকে। ঝাল কমানোর জন্য রাজের ঠোঁট চকলেট মনে করে খেতে শুরু করে। রাজ আর কিছু বলে না, সেও বুঝে গেছে বলেও লাভ হবে না। জান্নাত কিছুক্ষণ পরে রাজের ঠোঁট ছেড়ে হাঁপাতে থাকে, সাথে রাজও। আমার তো মনেই ছিল না জান, ভাগ্যিস তুমি ডেকে নিয়ে এলে, নয়তো ঝালিকা মতো না আমার। আই লাভ ইউ জান। মুচকি হেসে জান্নাত চকলেট নিয়ে বেরিয়ে আসে। রাজ হা করে তাকিয়ে থাকে, বিড়বিড় করে বলে, এই মেয়ে আমায় পাগল করে দিবে। কি দরকার ছিল এখানে যাওয়ার? যা ইচ্ছে করুক, আমার কি। জান্নাত ক্লাস শেষ করে সবাই বেরিয়ে যায়। মিশা চলে যায়, মারুফ এখনো দাঁড়িয়ে আছে। জান্নাতের খুব খারাপ লাগছে, সারাদিন না খাওয়া সে। জান্নাত না খেয়ে থাকলে শরীর খারাপ হয়ে যায়। পড়ে যেতে নিলে কোথা থেকে একটা ছেলে এসে ধরে ফেলে। রাজ তখন বেরোচ্ছিল, সে দাঁড়িয়ে যায়। হ্যাঁ মেয়ে, কি হলো তোমার? হ্যাঁ মেয়ে, তাকাও। ছেলেটি মেয়েটিকে কোলে তুলে নিয়ে ক্যান্টিনে চলে যায়। সবাই হাই করে তাকিয়ে থাকে, মারুফও যায়। রাজের যেন খুব রাগ হয়, সেও যায়। ছেলেটি জান্নাতের মুখে পানি ছিটিয়ে দেয়, জান্নাতের সেন্স ফিরে আসে। এই মেয়ে, তুমি ঠিক আছো? জান্নাত তাকিয়ে দেখে সে কারো কোলের উপরে লাফিয়ে উঠে। কে? আপনি কোন সাহসে ধরেছেন আমাকে? ধরলে তুমি পড়ে যেতে। পড়ে গেলে যেতাম, আপনাকে কে ধরতে বলেছে? এসব কাহিনী মারুফ আর রাজ দেখছিল। রাজকে দেখে মারুফ কিছু বলার সাহস পাচ্ছে না, তাই চুপ করে আছে। স্টপ দিস। হচ্ছেটা কি এখানে? ছোট বাচ্চা আপনারা? সে কখন থেকে ঝগড়া করছেন? আকাশ, মারুফ, তোমরা যাও। জি স্যার। ছেলেদের কোলে চড়তে খুব ভালো লাগে, তাই না? আপনি না খেয়ে থাকলে যে আপনার শরীর খারাপ হয় জানেন না? তারপরেও বাসা থেকে না খেয়ে বেরিয়েছেন কোন সাহসে? ক্যান্টিনে এসেও তো খেতে পারতেন। আমার না খেয়ে থাকলে সমস্যা হয় সেটা কে বললো আপনাকে? জান্নাতের কথায় রাজ থতমত খেয়ে যায়। দ্রুত নিজেকে সামলিয়ে বলে, মা রুষাকে বলছিল, তাই শুনেছি। জান্নাত শুধু ও বলে, আর কিছু না বলে বাড়ি চলে আসে। ফ্রেশ হয়ে নিচে চলে যায় জান্নাত। রাজের আম্মু কিচেনে কাজ করছে। জান্নাত জিজ্ঞাসা করে, আম্মু কি করো? রাহেলা বেগম খাবার টেবিলে রাখতে রাখতে বললেন, রান্না শেষ, সবাইকে খাবার দিব। তুই তো না খেয়ে গেছিস, সবাইকে খাবার টেবিলে ডাক, আমি খাবার রাখছি। আচ্ছা আম্মু। সবাই খাবার খেতে বসে একসাথে। এর মধ্যে রাজও এসে বসে। কেউ কিছু বলে না। রাজ কথা শোনার ছেলে না, যখন যা ইচ্ছে করে। খাবার শেষ করে রাজ রুমে চলে যায়। আর রুষা জান্নাত টিভি দেখতে বসে। বিকালে রুষা জান্নাতকে বলে, মিষ্টি, চলো না একটু ঘুরে আসি। আমাদের বাড়ির পাশে একটা পার্ক আছে, চলো না। তোর ভাই কিছু বলবে না তো? আরে কিছু বলবে না, তুমি যাও তো, রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে আসতেছি। এই বলে দুজনে রেডি হতে চলে যায়। জান্নাত রুমে গিয়ে দেখে রাজ ল্যাপটপ নিয়ে কাজ করছে। জান্নাত কিছু না বলে কাপড় নিয়ে চেঞ্জ করতে চলে যায়। রাজ খেয়াল করেছে জান্নাত এসেছে আর চোখে দেখছে জান্নাত কি করছে। জান্নাত একটা কালো থ্রি পিস পরে বের হয়। আয়নার সামনে বসে হালকা করে সেজে নেয়। মাথায় ভালো করে ওড়না দিয়ে রাজের দিকে তাকায়। রাজ এতক্ষণ তার দিকেই চেয়েছিল, ভাবছে কোথায় যাচ্ছে এত সেজে গুজে। জান্নাত কিছু না বলে রাজের কোল থেকে ল্যাপটপ সরিয়ে নিজেই কোলে বসে পড়ে। রাজের হুঁশ ফিরে আছে। রাজ বিরক্ত নিয়ে বলল, হচ্ছেটা কি? এইভাবে হুটহাট কেন কোলে বসেন? আমি আর কিছু বলার সুযোগ পেলাম না। তার আগেই জান্নাত আনাম ঠোঁট তার দখলে নিয়ে নেয়। আমি আর কি করব? চুপ করে সহ্য করছি। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। আপনার লজ্জা নেই? এত কথা বলি তাও আমার সাথে চিপকে থাকেন। অসহ্য মেয়ে একটা। জান্নাত দাঁত কেলিয়ে বলল, আমি একটু লজ্জা নেই গো জান। আই লাভ ইউ জান। আমি ওর সাথে বেরোচ্ছি ফুচকা খেতে, তুমি কাজ করে আমি যাচ্ছি। এই বলে জান্নাত আরেকটা চুমু খেলো রাজের ঠোঁটে, তারপর উঠে বেরিয়ে গেল। রাজও কোনো কথা না বলে রেডি হয়ে নিল। জান্নাত আর রুষা দুজনে তার আম্মুকে বলে বেরিয়েছে। আম্মু যেতে বলেছে। কিছুক্ষণ পরে রাজও পিছু নেয় তাদের, কারণ জান্নাতকে পরীর মতো লাগছে। না জানি কত ছেলে তার বকে গিলে খায়। দুজনে পার্কের ভিতরে চলে যায়। জান্নাত গিয়ে ঘাসের উপরে বসে পড়ে। এখানে অনেক ছোট ছোট ছেলে মেয়ে খেলছে। রুষা বলল, মিষ্টি, তুমি বসো,
আমি বাদাম নিয়ে আসি, যাওয়ার সময় আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরবো। ওকে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। এই বলে রুষা চলে যায় আর জান্নাত উঠে বাচ্চাদের ওখানে চলে যায়। ওরা সবাই কানামাছি খেলছে। জান্নাতও গিয়ে যোগ দেয়। সবাই জান্নাতের চোখ বেঁধে দেয়। জান্নাত সবাইকে ধরার চেষ্টা করছে, কিন্তু বাচ্চারা এত দুষ্টু, জান্নাত ওদের ধরতে পারছে না। জান্নাত সামনে থাকা একজনকে জড়িয়ে ধরে চিল্লাতে থাকে, ধরেছি, আমি তোমাদের ধরে ফেলেছি। জান্নাত খুশিতে লাফাচ্ছে। কেউ যে তার বাচ্চার মধ্যে দু চোখ ভরে দেখছে তা খেয়ালই নেই তার। এবার জান্নাত চোখের বাঁধন খুলে সামনে তাকিয়ে চমকে গিয়ে পেছনে সরে যায়। জান্নাত অবাক হয়ে বলল, আপনি এখানে কি করছেন? আমি তো এখান দিয়ে একটা কাজে যাচ্ছিলাম, তখনই আপনার উপর চোখ পড়ল। আপনি কি জোকার নাকি যে এভাবে ক্যাঙ্গারুর মতো লাফিয়ে লোক হাসাচ্ছেন? আমি জোকার? আমি ক্যাঙ্গারুর মতো লাফাই? হ্যাঁ, আমি লোক হাসাচ্ছি। রাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ঠিকই তো বলছি, আশেপাশে তাকিয়ে দেখেন তাহলে বুঝবেন। জান্নাত আশেপাশে চোখ বুলিয়ে দেখলো পার্কে থাকা মানুষগুলো কেমন করে তাকিয়ে আছে, বিশেষ করে ছেলেরা। যে তাকানোটা জান্নাতের কাছে ভালো লাগেনি। নিজেকে সামলিয়ে বলল। জান্নাত দু হাত কোমরে রেখে বলল, আমি তো এখানে ঘুরতে এসেছি, আর আসার সময় আপনাকে তো বলে এসেছি। বাচ্চারা খেতে দেখলাম, তাই তো কোনো কিছু না ভেবে ওদের সাথে যোগ দিলাম। হঠাৎ কই থেকে টপকে পড়লেন বলেন তো? রাজ প্রকুশকে বলল, আমি আবার কোথা থেকে টপকে পড়বো? আজব কি সব বলেন। রাজ আর জান্নাতের ঝগড়া অবাক হয়ে দেখছে বাচ্চাগুলো। এর মাঝে রুষাও অবাক হয়ে যায় রাজকে দেখে। রুষা তার ভাইয়ের থেকে চোখ ফিরিয়ে জান্নাতের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মিষ্টি, তুমি এখানে আর আমি তোমায় খুঁজে হয়রান। এই নাও বাদাম। আর ভাইয়া, তুই এখানে কোথা থেকে এলি? একটু কাজে বেরিয়েছিলাম, হঠাৎ দেখলাম এই অসভ্য মেয়ে এখানে চোখ বেঁধে কি যেন করছে, তাই এগিয়ে এসেছিলাম। এখন মনে হয় মস্ত বড় ভুল হয়েছে। জান্নাত ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি কি বলেছি তুমি আসো, এখন তোমার চোখ বাঁধবো? রাজ অবাক হয়ে বলে, মানে খুব সহজ। আমি তোমাকে ধরেছি, এখন তোমার চোখ বেঁধে দিব, বুঝেছো? হোয়াট? জান্নাত ভাব নিয়ে বলল, চেঁচিয়ে লাভ নেই। তুমি যখন নিজে ইচ্ছে এসেছো, তাহলে তো তোমাকে খেলতেই হবে। কি বলিস বাচ্চারা? সব বাচ্চা চিল্লিয়ে জান্নাতের কথাই সায় দিল। রাজ আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেল। জান্নাত তো মহা খুশি রাজকে জব্দ করতে পেরে। রাজের চোখ বেঁধে দেওয়া হয়েছে। বাচ্চা রাজকে একটু করে খোঁচা দিচ্ছে আর খিলখিল করে হাসছে। জান্নাত তো কথাই নাই, রাজকে চিমটি দিয়েই সরে যাচ্ছে আর বাচ্চাদের সাথে তাল মিলিয়ে হাসছে। রুষা অবাক হয়ে সব দেখছে, তার সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। যখন ব্যাপারটা বুঝলো তখন সেও ফিক করে হেসে দিল। রাজ কাউকে ধরতে পারেনি। রাজ হাঁপিয়ে গেছে। একটা সময় রাজ ঘাসের উপরে বসে পড়ে। জান্নাত আর কিছু না বলে রাজের পিছন গিয়ে দাঁড়ায় চোখের বাঁধনটা খুলে দেওয়ার জন্য। তখনই রাজ জান্নাতকে ধরে ফেলে। রাজ চোখের বাঁধন খুলে বলে, ধরে ফেলেছি, এখন কই যাবে বাচ্চা? জান্নাত চেঁচিয়ে উঠে বলে, এটা চিটিং, তুমি চিটিং করছো, এটা হবে না। দুজনে আবার ঝগড়া শুরু করে দিল। রুষা দুজনকে থামিয়ে বলল, দুজনে চুপ করবে তোমরা? কি শুরু করেছো? বাচ্চাদের মতো ঝগড়া করছো, মানুষ কি ভাববে? এখন এসব বাদ দাও, বাড়ি যাবো। রাজ আর জান্নাত কিছু না বলে বসা থেকে উঠে দাঁড়ালো। জান্নাত বাচ্চাদের নিয়ে আইসক্রিম দোকানে গেল। সবাইকে আইসক্রিম দিতে বলল। দোকানদার তাই করলো, প্রতিটা বাচ্চাকে আইসক্রিম দিল। জান্নাত একটা নিজের জন্য আরেকটা রুষাকে দিল। রাজ তাকিয়ে ওদের কাণ্ড দেখছে। জান্নাত রাজকে বলল, বিলটা দিয়ে আসুন, আমরা গেলাম। রাজ অবাক হয়ে বলল, কি আমি বিল দিব? কখনো না। জনগণের হাতে পিটুনি খেতে না চাইলে বিলটা দিয়ে আসো, যাও। রুষা চলো। আর বাচ্চারা, তোমরা সবাই খুশি তো? সবাই একসাথে হ্যাঁ বলল। জান্নাত বাচ্চাদেরকে বলল, এখন বাড়ি যাও সবাই, সন্ধ্যা হয়ে যাচ্ছে। আবার পরে কোনোদিন দেখা হবে, এখন আসছি, টাটা। বাচ্চারাও টাটা দিয়ে চলে যায়। জান্নাত রুষাও বাড়ির পথে হাঁটা ধরে। আর রাজ এখন হাঁ করে তাকিয়ে আছে জান্নাতে যাওয়ার দিকে। অগত্যা রাজকে বিল দিতে হয়। রাজের নিজের উপরই রাগ হচ্ছে। রাজ বিড়বিড় করে বলে, কেন যে আসতে গিয়েছিলাম, বাসটা নিজেরই খেতে হলো। নে এখন ঠেলা বোঝ। এই মেয়ে আস্ত একটা ফাজিল। উফ, কবে যে ঘাট থেকে নামবে আল্লাহ জানে।
জান্নাত রাতে না খেয়ে শুয়ে পড়েছে। জান্নাতের মাথা ব্যথা করছে, মাঝে মাঝেই মাথা ব্যথা করে। এটা জান্নাতের কাছে নতুন কিছু না। মাথা ব্যথা করলে ব্যথার মেডিসিন খেয়ে নেয়, আর যখন বেশি ব্যথা করে তখন সাথে একটা ঘুমের মেডিসিন খেয়ে নেয়। আজও তাই করেছে। জান্নাত রাজকে কোনো রকম বিরক্ত করেনি। রাজ অবাক হলেও কিছু বলল না। সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে জান্নাত এখনো ঘুমিয়ে আছে। এতে রাজ অনেক বেশি অবাক হলো, কারণ জান্নাত যতদিন ধরে এ বাড়ি এসেছে কখনো দেখেনি এত দেরি করে উঠতে। তাহলে আজ কি হলো? রাজ আর কিছু না ভেবে উঠে ফ্রেশ হতে চলে গেল। রাজ ফ্রেশ হয়ে এসে রেডি হয়ে নিল কলেজে যাবে বলে। জান্নাতের দিকে একবার তাকিয়ে বেরিয়ে গেল রুম থেকে। খাবার টেবিলে বসে আছে রাজের মা রুষা। রাজ নিচে নেমে এসে চেয়ার টেনে বসে পড়ল। মায়ের উদ্দেশ্যে বলল, খাবার দাও। রাজের মা ছেলেকে জিজ্ঞাসা করলো, জান্নাত কই, এখনো নিচে নামিনি যে? কাল রাতেও কিছু খেলো না, বললো মাথা ব্যথা করছে। রাজ বুঝলো কেন জান্নাত এখনো ওঠেনি, বাট কিছু বললো না, চুপচাপ খেতে লাগলেন। রাজের মা উঠে জান্নাতের রুমে চলে গেলেন। দেখলেন জান্নাত মাথা চেপে ধরে বেডে বসে আছে। তিনি জান্নাতের কাছে গিয়ে বসলো। একটা হাত জান্নাতের মাথায় রেখে বললেন, বেশি কি মাথা ব্যথা করছে? রাজকে বলেছি ডাক্তারের কাছে নিয়ে যেতে। না মা, তার দরকার নেই, আমি ঠিক আছি। আর মাথাটা কেমন ভার ভার লাগছে, তাই বসে আছি। আমি খাবার নিয়ে আসি, তুই সেলুয়ারটা নিয়ে নে, দেখবি ভালো লাগবে। জান্নাত মাথা নেড়ে সাই দিল। রাজের মা নিচে চলে গেল। রাজ খেয়ে চলে গেছে। রুষাও কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। জান্নাত শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। রাজের মা খাবার হাতে বসে আছে। জান্নাত বেরিয়ে আসতেই খাইয়ে দিতে শুরু করলো। খাওয়া শেষ হলে নিচে চলে গেল। জান্নাত রেডি হয়ে নিল। সিঁড়ি বেয়ে নিচে চলে এলো। রুষা এসে দাঁড়ালো জান্নাতের সামনে, বলল, এখন কেমন আছো মিষ্টি? জান্নাত হালকা হেসে বলল, আলহামদুলিল্লাহ, এখন আমি একদম ঠিকঠাক। চলো বেরোই। মাকে বলে দুজনে বেরিয়ে পড়লো। দুজনে কিছু দূর হেঁটে রাস্তার মোড়ে এসে দাঁড়ালো। এখান থেকে দুজনে ভাগ হয়ে গেল, কারণ দুজনের কলেজ দুই হয়ে গেল। এখান থেকে দুজনে ভাগ হয়ে গেল কারণ দুজনের কলেজ দুই দিকে। রুষা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। রুষা রিক্সা নিয়ে চলে গেল। জান্নাত হাঁটতে শুরু করলো। আজ জান্নাতের মনটা ভীষণ খারাপ। জান্নাত কলেজের দিকে না গিয়ে অন্য একটা রাস্তা ধরলো। বেশ কিছুক্ষণ হাঁটার পরে একটা গেটের সামনে এসে দাঁড়ালো। গেটের সামনে সাইনবোর্ডে লেখা অনাথ আশ্রম। গেটের দারোয়ান জান্নাতকে দেখে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কেমন আছেন ছোট আম্মা জান? জান্নাত একগাল হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো চাচা, আপনি কেমন আছেন? দারোয়ান চাচা হেসে বলল, আমিও অনেক ভালো আছি, তোমারে দেখে আরো ভালো লাগছে, আসো ভিতরে। জান্নাত ভিতরের দিকে পা বাড়ালো। এখানে অনেক অনাথ বাচ্চা থাকে। এটা জান্নাতের নানা এবং বাবা দুজনেই মিলেই চালাতেন। এখন জান্নাত এটার দেখাশোনা করে। সবকিছু চাচার আন্ডারে থাকলেও এটা সে নিজেই চালায়। জান্নাতের সব সম্পত্তি তারা ভোগ করে ঠিকই, মাস শেষে জান্নাতের অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা তারা দেয়। জান্নাতের নানার অফিসটা সামলায় তার চাচাতো ভাই রাফিন তালুকদার, আর তার বাবার কোম্পানি চালায় তার চাচ্চু। বাবা মা মারা যাওয়ার পরে জান্নাত খুব অবহেলায় বড় হয়েছে। টাকা পয়সা সবকিছু থাকার পরেও ভালোবাসাটার অভাব ছিল। চাচি জান্নাতকে কখনো ভালোবেসে কথা বলেনি। কাজের মেয়েরাই জান্নাতের দেখাশোনা করত। জান্নাতের জীবনে ভালোবাসার খুব অভাব। আজ জান্নাতের মা বাবা বোন নানির মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটা এখানে কাটায় জান্নাত। সবার জন্য রান্নার আয়োজন করে। বাবা মার চিহ্ন পর্যন্ত দেখি কবর তো দূরেই থাক। জান্নাত তার নানার কবরের পাশে গিয়ে বসলো। কবরটা ইট দিয়ে বাঁধানো। বড় অক্ষরে লেখা তার নানার নাম এবং মৃত্যুবার্ষিকীর তারিখ লেখা। জান্নাত নিঃশব্দে চোখের পানি ছেড়ে দিল। আপন জন বলতে এই একটা মানুষের কবরই আছে। চোখের দেখা সে দেখতে পারে। জান্নাত নিজেকে আর ধরে রাখতে পারলো না, হাওমাও করে কান্না করে দিল। দূর থেকে দারোয়ান চাচা দেখছে তার কান্না, তার চোখেও পানি। জান্নাত কান্না করতে করতে বলল, দাদা ভাই, কেন তোমরা আমাকে একা করে রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে? তোমরা সবাই স্বার্থপর, আমাকে কেন সাথে নিলে না? জানো না ভাই, কেউ আমাকে ভালোবাসে না, সবাই অবহেলা করে। আর আমি এতিম বলে কি মানুষ নই? আমাকে এত অবহেলা কেন করে? আমি আর কারো অবহেলা নিতে পারি না নানা ভাই, ভীষণ কষ্ট হয়। আমার বেশি মন খারাপ হলে তোমার কাছে চলে আসি। মা বাবা নানি আমার ছোট ভাই, তাদের কোনো অস্তিত্ব তো নেই। আপন বলতে এই অনাথ আশ্রমের বাচ্চারা আর তোমার কবরটাই আছে।
বাবা মার চেহারাটা এখন ঝাপসা হয়ে গেছে। তোমাকে দেখেছি বলে মনে পড়ছে না, তবু অনেক আপন মনে হয় নানা ভাই। আচ্ছা নানা ভাই, আমার কথা তুমি শুনতে পাও? আমি কষ্ট পেলে কি তোমাদেরও কষ্ট হয়? নানা ভাই, তুমি বেঁচে থাকলে কি আমাকে ভালোবাসতে নাকি সবার মতো অবহেলা করতে? জান্নাত কবরের সাথে মাথা ঠেকিয়ে কথাগুলো বলে যাচ্ছে। এখন আর আওয়াজ করে কান্না করছে না, চোখ থেকে অনবরত পানি পড়ছে। জানো নানা ভাই, মাঝে মাঝে আমার খুব ইচ্ছে করে মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে, কিন্তু আমার তো মা নেই, কে আদর করে ঘুম পাড়িয়ে দিবে বলো? কিন্তু জানো না ভাই, রাজের বুকে মাথা রাখলে আমার না খুব শান্তি লাগে, মনে হয় এই বুকটা আমার জন্য, কিন্তু আমি তো সেটা জোর করে নিচ্ছি। সে আমাকে দেখতে পারে না, সব সময় বকে, আমার খুব কষ্ট হয়, তবু আমি কাউকে বসতে দেই না। ছোট থেকে নিজের দুঃখ কষ্ট বলার মতো কেউ ছিল না। কাজের বউরা 3 বেলা রুমে এসে খাবার দিয়ে যেত আর গোসল করে দিত। নিজের হাতে খাবার খেতে খুব কষ্ট হতো, তবু কেউ ছিল না খাইয়ে দেওয়ার। চাচি আমাকে দেখতেই পারতো না কেন তা আমি আজও জানি না। কেউ আদর করে খাইয়ে দিত না, কান্না করলে কেউ মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত না। অন্ধকারে যখন ভয় পেতাম তখন কেউ বুকে জড়িয়ে নেয়নি, কেউ বলেনি আমি আছি, ভয় পেও না। কেন কেউ নেই আমার, কেন নেই? আচ্ছা নানা ভাই, রাজ আমাকে একটু ভালোবাসলে কি হয়? কেন কেউ আমাকে ভালোবাসে না নানা ভাই? কেন ভালোবাসে না, কেন? জান্নাত কান্না করতে করতে একটা সময় সেন্সলেস হয়ে যায়। পড়ে যাওয়ার আগে কেউ একজন ধরে ফেলে, তার চোখেও পানি। এতক্ষণ দাঁড়িয়ে জান্নাতের সব কথা শুনেছে। মেয়েটার মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে সে বুঝতেই পারেনি। আজ যদি এখানে না আসতো হয়তো কখনো জানতেই পারতো না হাসির আড়ালে এত কষ্ট লুকিয়ে আছে। আকাশ নিজের চোখ মুছে জান্নাতকে কোলে তুলে নিল। হ্যাঁ, এতক্ষণ জান্নাতের সব কথা শুনেছে আকাশ। সে মাঝে মাঝে এখানে আসে, আজও এসেছিল, কিন্তু এমন কিছু দেখবে ভাবতে পারেনি। আকাশের কোলে একটা মেয়েকে দেখে একটা মহিলা এগিয়ে আসে, আকাশকে জিজ্ঞাসা করে, আকাশ, কে এই মেয়ে? আর তোর কোলেই বা কেন? কি হয়েছে? আমি বলছি তোমাকে সব, আগে ওকে শুয়ে দিয়ে নেই। চল। এতক্ষণ আকাশ তার মায়ের সাথে কথা বলছিল। আকাশ জান্নাতকে নিয়ে একটা রুমে শুয়ে দিল। আকাশ তার মাকে একে একে সব বলল। আকাশের মার চোখে পানি। একটু পর দারোয়ান চাচা ছুটে এলো, বলল, কি হয়েছে আম্মা জানের? সেন্সলেস হয়ে গেছে চাচা। আপনারা চেনেন জান্নাতকে? বাবা চিনি, সেই ছোট থেকে, এটা তো ওদেরই আশ্রম। আকাশ অবাক হয়ে বলল, কিন্তু আমি যতটুকু জানি এটা তো হানিফ চৌধুরী এবং তার মেয়ের জামাই জাহের তালুকদার। এরা দুজনে মিলে তো আশ্রমটা চালাতেন, এখন তারা তো আর কেউ বেঁচে নেই। দারোয়ান চাচা মলিন হেসে বলল, তারা কেউ বেঁচে নেই, কিন্তু তাদের কলিজার টুকরা এখানে বেঁচে আছে, তাদের মেয়ে জান্নাত তালুকদার। আকাশ ও তার মা দুজনেই চমকে যায়। আকাশের মার যেন বিশ্বাসই হচ্ছে না এটা জয়ার মেয়ে। আকাশের মা এবার মুখে হাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল। আকাশ তার মাকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু, এটা কি সেই মিষ্টি পরিটা? আকাশের মা মাথা নেড়ে হ্যাঁ বলল। আকাশের চোখে পানি, মুখে তৃপ্তির হাসি, মনে হচ্ছে হারিয়ে যাওয়া কোনো মূল্যবান কিছু ফিরে পেয়েছে। রাজ ক্লাসে এসে জান্নাতকে দেখতে না পেয়ে মনটা হঠাৎ খারাপ হয়ে গেল। জান্নাত আসেনি, রাজের তো খুশি হওয়ার কথা, কিন্তু রাজ খুশি হতে পারছে না। ক্লাসে কিছুতেই মন বসাতে পারছে না। বারবার মনে হচ্ছে জান্নাতের কি একটু বেশি শরীর খারাপ। রাজ কোন রকমে ক্লাসটা শেষ করে বেরিয়ে গেল। রাজ কেমন ছটফট করছে, ফোন হাতে কেবিনে বসে আছে। মায়ের ফোনে ফোন দিয়েও কেটে দিল। রাজ মনে মনে বলল, কাল রাতের থেকে মেয়েটা না আমাকে জ্বালিয়েছে আর না আমার সাথে কথা বলেছে। তাহলে কি বেশি শরীর খারাপ যার জন্য কলেজে পর্যন্ত আসেনি? আমার কি একবার খোঁজ নেওয়া উচিত? হঠাৎ রাজের ফোন বেজে উঠে। ফোনের দিকে তাকিয়ে দেখে মনি নাম ভেসে উঠেছে। রাজের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। সে মনির সাথে কথা বলতে থাকে। মনিও জানে না রাজ বিয়ে করছে। রাজ মনির সাথে কথা বলতে এতটাই ব্যস্ত সে ভুলে গেল জান্নাতের কথা। অনেকক্ষণ পর জান্নাতের জ্ঞান ফিরল। পিটপিট করে চোখ খুলে তাকাতেই দেখে তারা এক হাত ধরে একজন মহিলা বসে আছে। জান্নাত তাড়াতাড়ি করে উঠে বসতেই দেখে আকাশের মা বলল, আস্তে আম্মু, আস্তে, সাবধানে উঠে বসো। জান্নাত আকাশের মায়ের দিকে তাকিয়ে বলল, আমি কোথায়, আপনি কে? আকাশের মা মুচকি হেসে বলে,
আমাকে তুমি চিনো বাট মনে করতে পারছো না। জান্নাত অবাক হয়ে প্রশ্ন করে, আমি আপনাকে চিনি, কখনো দেখছি বলে মনে পড়ছে না তো। আকাশের মা হাসি মুখে বলল, আমাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে শোনাই? জান্নাত চমকে উঠল, ডাকটা তার অনেক পরিচিত। জান্নাত কাঁপা গলায় বলল, ছোট মা। আকাশের মা মাথা নেড়ে হাত বাড়িয়ে দিল। জান্নাত তার ছোট মার বুকে ঝাঁপিয়ে পড়ল। জান্নাত কান্না করছে। আসিয়া বেগমের চোখেও পানি। এটা আনন্দের, কষ্টের না। আসিয়া বেগম জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিল। জান্নাত অনেকক্ষণ পর শান্ত হলো। জান্নাত আসিয়া বেগমের বুক থেকে মাথা তুলে চোখের পানি মুছে অভিমানী কণ্ঠে বলল, দিন পর মনে পড়ছে আমাকে? আসিয়া মলিন মুখে বলল, সরি সোনাই, তোর খোঁজ নেওয়ার পরিস্থিতি ছিল না, আর আমি জানতাম তুইও সেদিন মারা গেছিস। জান্নাত মলিন মুখে বলল, জানো ছোট মা, আমি সবাইকে বলতাম আমার দুইটা মা, কিন্তু দেখো আমি আমার একটা মাকেও কাছে পাইনি। কতটা অভাগা আমি। আসিয়া বেগম ছলছল চোখে তাকিয়ে বলল, এভাবে বলিস না সোনাই, আমার কষ্ট হচ্ছে। জান্নাত আর কিছু বলল না। কি বা বলবে, সবই তার কপালের দোষ। বেশ কিছুক্ষণ পরে জান্নাত জিজ্ঞাসা করলো, ছোট মা, পাপা কোথায়, আসেনি? আসিয়া বেগম ঠুকরে কেঁদে উঠল। জান্নাত চমকে উঠল। আসিয়া বেগমকে জিজ্ঞাসা করলো, ছোট মা তুমি কান্না করছো কেন? কি হয়েছে বলো আমাকে, কথা বলছো না কেন? আসিয়া বেগম কিছু বলার আগে দরজা দিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বাবার বেঁচে নেই বুঝকি। জান্নাত চমকে উঠল। তার সামনে আকাশ দাঁড়িয়ে আছে। জান্নাতের চোখ থেকে পানি পড়ছে। আকাশ জান্নাতের কাছে এসে দাঁড়ালো। জান্নাতের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, এইভাবে কান্না করলে কষ্ট হয় বুঝকি, আর কাঁদবি না, ঠিক আছে? জানিস তোকে কত মিস করেছে। এমন কোনোদিন নাই তোকে মিস করতাম না। তোর সাথে কাটানোর প্রতিটা স্মৃতি আমাকে তাড়া করে বেড়ায় বুঝকি। তোর কথা ভেবে প্রতিটা রাত চোখের পানি ফেলতাম। আর কান্না নয়, কান্নার দিন শেষ। জানিস জানিস তোকে পেয়ে আজ আমি কত খুশি। কিরে চুপ করে থাকবে? জান্নাতের চোখের পানি বাদ মানছে না। জান্নাত আকাশকে জড়িয়ে ধরে বসে থেকেই আকাশও তার পুচকিকে আগলিয়ে নিল দু হাতে। আকাশ জান্নাতের মাথায় হাত রেখে বলল, কিরে আর কতক্ষণ কান্না করবি? বেশি কাটলে যে তোর মাথা ব্যথা করে ভুলে গেছিস? আজ অনেক কাঁদছিস, আর না, চুপ করতে এবার। জান্নাতের নাকের পানি চোখের পানিতে আকাশের সাথে নাজেহাল অবস্থা। তবুও আকাশ কিছুই বলছে না। জান্নাত নাক টানতে টানতে বলল, শিপু, পাপার কি হয়েছিল? এখন না, পরের দিন বলবো। জান্নাত জেদ ধরেই বলল, না আমি এক্ষুনি শুনবো। ছোট মা বলতে বলো ওকে, নয়তো তুমি বলো। আকাশ জান্নাতের চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, ছি পুচকি ছি, তুই আগের মতো আমার শার্ট নষ্ট করে দিলে। আর কোনো জায়গা বাস না ফাজিল। জান্নাত ভেঙচি কেটে বলল, বেশ করেছি, আরো করবো দাঁড়া। বলেই জান্নাত আকাশের সাথে নাক মুছল। আকাশ জান্নাতের মাথায় হালকা করে চাটি দিল। জান্নাত রেগে বলল, ছোট মা তোমার ছেলে আমাকে ধরে মারছে, তুমি কিছু বলবে না? আকাশের মা ধমক দিয়ে বলল, আমার সোনাইকে কেন মারিস তুই ফাজিল ছেলে? হয়েছে, আর কান্না করতে হবে না, যা ফ্রেশ হয়ে আয়, রান্না মনে হয় শেষ। আমি গেলাম, দুইটাই ফ্রেশ হয়ে আয়। আকাশের মা রুম থেকে বের হয়ে গেল। জান্নাত আকাশের দিকে তাকিয়ে আকাশকে ভেঙচি দিয়ে উঠে চলে গেল ওয়াশরুমে। আকাশ মুচকে হাসলো। মনে পড়ে গেল অতীতের কথা। জান্নাত ছোট থেকে খুব দুষ্ট আর চঞ্চল ছিল। আকাশ জান্নাতের থেকে 4 বছরের বড়। ছোট থেকে একসাথে বড় হয়েছে। জয়া আর আসিয়া দুজনে ছিল বেস্ট ফ্রেন্ড। আসিয়া ছিল মধ্যবিত্ত ঘরের সন্তান। আসিয়া এক ভাই 2 বোন ছিল। বাবা স্কুলের শিক্ষক ছিলেন। আর জয়া ছিল বড়লোক বাবার একমাত্র রাজকন্যা। কোনো কিছুর অভাব ছিল না। জয়া খুবই মিশুক ছিল, কম কথা বলতো। আর আসিয়া ছিল চঞ্চল, খুব সহজে সবাইকে সে আপন করে নিতে পারত। ক্লাস 9 থেকে আসিয়া আর জয়ার বন্ধুত্ব। দুজনে দেখতে সুন্দর ছিল। অনার্স প্রথম বর্ষে ওঠার পরে জাহেরের প্রেমে পড়ে জয়া। তখন জাহের মাস্টার্সে ভর্তি হয়েছে। প্রপোজটা জয়া করেছিল প্রথমে, কিন্তু জাহের রাজি হয়নি। কিন্তু জয়া হাল ছাড়েনি। আসিয়া তাকে সবসময় সাপোর্ট করে গেছে। জয়ার পাগলামিগুলো দেখতে দেখতে সেও ভালোবেসে ফেলে জয়াকে। জয়া জাহেরের কথা বাসায় জানালে জয়ার বাবা হানিফ চৌধুরী প্রথমে রাজি হয় না। এতে মেয়ে তার নাওয়া খাওয়া সব বাদ দিয়ে ঘরবন্দি হয়ে যায়। হানিফ চৌধুরীর কলিজা ছিল জয়া। কখনো মেয়ের কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি।
তিনি ছেলের ব্যাপারে খোঁজ নিয়ে দেখে ছেলে ভালো, খারাপ কোনো ব্যাকগ্রাউন্ড নাই, মেয়ে ভালো থাকবে ভেবে জয়ার বাবাও রাজি হয়ে যায়। জাহিরকে অফার দেয় তাদের কোম্পানিতে জয়েন করতে। জাহির রাজি হয় না। সে তার চেষ্টায় চাকরি জোগাড় করার পর জয়াকে বিয়ে করে। জয়ার বিয়ের পরপর আসিয়ার বিয়ে হয়েছে পারিবারিক ভাবে। আকাশের বাবা আসিফ শিকদার আসিয়াকে হসপিটালে রেখেছিল। তখন আসিফ ওই হসপিটালে নতুন জয়েন করেছে ডক্টর হিসেবে। আসিয়া তার মাকে সাথে নিয়ে এসেছিল ডক্টর দেখাতে। আসিফ তালুকদার আসিয়ার খোঁজ খবর নিয়ে জানতে পারে তার প্রাইমারি স্কুলের গণিত শিক্ষক আমজাদ হাসানের বড় মেয়ে আসিয়া। আসিফের বাবা মা বিয়ের প্রস্তাব দিলে সেও রাজি হয়ে যায়। আসিয়া বিয়ের পরেই বাচ্চা নিলেও জয়া আরো 4 বছর পরে নেয়, কারণ তার স্বামী যেরকম কষ্ট করে বড় হয়েছে সে কষ্ট যাতে তার সন্তান না পায়, তাই সে প্রতিষ্ঠিত হওয়ার পরে বেবি নেয়। জয়া আসিয়া একই এলাকায় থাকতো। জয়ার বাসা থেকে আসিয়ার বাসার দূরত্ব ছিল 3 মিনিটের। জান্নাতের যখন জন্ম হয় তখন আকাশ প্রতিদিনই আসতো তার মায়ের সাথে। আকাশ জন্ম নেওয়ার পরে তাদের আর কোনো বেবি হয়নি। আকাশের মা জান্নাত বলতে অজ্ঞান ছিল। প্রতিদিন বিকেলে আসতো, আকাশের বাবা আসার আগে চলে যেত, নয়তো কোনোদিন আসিফ হসপিটাল থেকে যাওয়ার পথে নিয়ে যেত। আসিফ জান্নাতকে খুব আদর করত। আস্তে আস্তে জান্নাত বড় হতে থাকে, 2 মা ও 2 বাবার ভালোবাসা পেয়ে। আকাশ ও জান্নাতকে দেখতে ছুটে আসতো স্কুল শেষে। এইভাবেই তাদের বেড়ে ওঠা। আকাশ জান্নাতকে সবসময় আগলে আগলে রাখতো। জান্নাতকে কখনো কোনো ছেলের সাথেই মিশতে দিত না আকাশ। আর জান্নাতের আকাশকে পেলে অন্য কিছুই লাগতো না। সারা বাড়ি মাতিয়ে রাখতো দুজনে। জয়া আকাশকে খুব ভালোবাসতো। রাজের যখন 6 বছর তখন রাজের বাবা চাকরির সুবাদে রাজশাহী চলে যায়। তাই জান্নাতের সাথে কখনো দেখা হয়নি। আকাশকে যখন দেখেছে রাজ তখন আকাশের বয়স ছিল 2 বছর। জান্নাতের বাড়িতে 2 কি 3 বার এসেছিল রাজ, তখন দেখে আকাশকে। রাজের সেটা হয়তো মনেই নেই, আর আকাশ তো তখন বুঝেই না কিছু। আকাশ জান্নাত দুজনেই জানছিল, কেউ কাউকে ছাড়া থাকতেই পারতো না। সবার আদরে আদরে জান্নাত যেমন দুষ্টু ও চঞ্চল হয়ে ওঠে। জান্নাতের যখন 5 বছর তখন আকাশে 9 বছর। দুজনে প্রতিদিন বিকেলে পার্কে যেত ছোট বাচ্চাদের সাথে খেলতে। জান্নাত এবং আকাশদের বাড়ির আসা যাওয়ার মাঝে একটা পার্ক ছিল, সেখানেই দুজন যেত প্রতিদিন খেলতে। আর অনেক বাচ্চারা খেলতে আসতো। জান্নাতের যত প্রকার বাদরামি আছে সব করতো আর দোষ দিত আকাশের। আকাশও কিছু বলতো না, সব মেনে নিত। কিন্তু জান্নাতের মা ঠিকই বুঝে যেত এগুলো সব তার গুণধর মেয়ে করেছে। কখনো মেয়েকে শাসন করতে পারতো না। কখন তার ছোট মা, কখনো তার বাবা পাপা, নয়তো আকাশ বাঁচিয়ে নিত। জান্নাত আর আকাশ সুযোগ পেলেই কার্টুন দেখতো। জান্নাত আকাশ বলে ডাকতে পারতো না, তাই সে শিপু বলে ডাকতো। আকাশও তাকে পুচকি বলতো। এতে জান্নাত খুব খেপে যেত। তখনই দুজনে লেগে যেত মারামারি। জান্নাত আকাশকে মারলেও আকাশ তখনও জান্নাতকে ফুলের টোকাও দেয়নি। তখনই দুজনে লেগে যেত মারামারি। জান্নাত আকাশকে মারলেও আকাশ কখনো জান্নাতকে ফুলের টোকাও দেয়নি। জান্নাত মারতে মারতে নিজেই ক্লান্ত হয়ে যেত। আকাশ রাগ করে থাকার ভান করে কথা বলতো না জান্নাতের সাথে। তখন জান্নাত ঠোঁট উল্টিয়ে নিজেই কেঁদে দিত আর কান ধরে সরি বলতো আকাশকে। তা দেখে আকাশ হেসে দিত, সাথে জান্নাতও হাসতো। অতীত, তখন জান্নাতের বয়স 6 বছর চলছে আর আকাশের 10। চারিদিকে ঠান্ডা বাতাস বইছে। পরিবেশটা ছিল মনোমুগ্ধকর। জান্নাত আর আকাশ পার্কে যায়। সেখানে কম বেশি সবাই আইসক্রিম খাচ্ছে। তা দেখে জান্নাতও বায়না ধরেছে আইসক্রিম খাবে। আকাশ মুখের উপর বলে দিয়েছে, আমি পারবো না আইসক্রিম খাওয়াতে। জান্নাত 2 কোমরে হাত রেখে বলল, কেন পারবে না খাওয়াতে? আকাশ ভাব নিয়ে বলল, টাকা নেই আমার কাছে। কেন টাকা নেই? তুমি জানো না আমি এখন আইসক্রিম খাবো? আকাশ প্রকুচকে বলল, তুই আইসক্রিম খাবি, আমি জানবো কিভাবে? জান্নাত জেদ দেখিয়ে বলল, আমি আইসক্রিম খাবো, তুমি কিনে দাও। আকাশ জান্নাতের জেদের কাছে হার মেনে বলল, আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে তো, তখন কি হবে? জান্নাত দাঁত কিলিয়ে বলে, আরে শীতের কাপড় পরে খাবো, তাহলে তার ঠান্ডা লাগবে না। আকাশ হো হো করে হেসে ওঠে। আকাশকে হাসতে দেখে জান্নাতও হেসে দেয়। আকাশ আর কোনো উপায় না পেয়ে কিনে দেয় আইসক্রিম। আকাশ জান্নাতের জন্য তার টিফিনের টাকা না খেয়ে রেখে দিত, কারণ জান্নাতের বায়নার কোনো শেষ থাকতো না। যখন যেটা চাই সেটা তার তখনই লাগবে। একদিন জান্নাত খুব বায়না ধরেছে সে হাওয়াই মিঠাই খাবে। আকাশের কাছে কোনো টাকা নাই। পার্কে খেলতে এসেছে, টাকা কই পাবে? যখন কিছু খেতে মন চায় তখন তার মায়ের থেকে নেয়। জান্নাত হাওয়াই মিঠাইয়ের জন্য সে কি কান্না। সে হাওয়াই মিঠাই ছাড়া কিছুতেই বাড়ি যাবে না। আকাশ জোর করেও নিতে পারছে না।
আকাশ সেদিন নিজের গলার উপর চেন দিয়ে জান্নাতকে অনেকগুলো হাওয়াই মিঠাই কিনে দিয়েছিল। হাওয়াই মিঠাই পেয়ে জান্নাত খুব খুশি হয়েছিল। খুশিতে আকাশের গলা জড়িয়ে ধরে তাকে পাপ্পিও দিয়েছিল। এই জন্য আকাশকে মার খেতে হয়েছিল মায়ের হাতে। আকাশের মা যখন জিজ্ঞাসা করে চেন কোথায়, তখন আকাশ মিথ্যা বলেছিল যে খেলতে গিয়ে হারিয়ে গেছে। বর্তমান এইসব ভেবে আকাশ মুচকি হাসছে। জান্নাত ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে আকাশ দাঁড়িয়ে মুচকি হাসছে। তা দেখে অবাক হয় জান্নাত। হঠাৎ জান্নাতের মাথায় দুষ্টু বুদ্ধি ভর করে। জান্নাত বাঁকা হাসে রুমের আশেপাশে তাকালো। এই রুমটা মূলত আশ্রমের গেস্ট রুম। একটা বেড, তার পাশে ছোট একটা টেবিল, এক পাশে দেওয়ালে মাঝারি সাইজের একটা আয়না রাখা। হঠাৎ জান্নাত চিল্লিয়ে বলে ওঠে, সাপ সাপ সাপ। আকাশও চিল্লিয়ে সাপ সাপ করছে আর লাফাচ্ছে, শরীর ঝাড়ছে। আকাশ ছোট থেকে সাপকে খুব ভয় পেত। আকাশের কাণ্ড দেখে জান্নাত আর হাসি আটকিয়ে রাখতে পারল না, হো হো করে হেসে দিল। কারো হাসি শব্দ শুনে আকাশ থেমে গেল। তাকিয়ে দেখে জান্নাত হাসতে হাসতে বেডে গড়াগড়ি খাচ্ছে। আকাশ জান্নাতকে এভাবে হাসতে দেখে থমকে গেল। আকাশ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আজ কত বছর পর তার পুচকি হাসি দেখছে। জান্নাত হেসে যাচ্ছে তো হেসেই যাচ্ছে, থামার কোনো নাম গন্ধই নেই। এবার আকাশ বলে উঠল, খুব হাসি পাচ্ছে তাই না? দাঁড়া, আজ তোর খবর আছে ফাসিল মেয়ে। আকাশ জান্নাতকে ধরতে যাওয়ার আগেই জান্নাত ভোদর। তাকে আর পাইকে আকাশও ছুটছে তার পিছনে। আশ্রমের পুরো মাঠ দুজনে দৌড়াচ্ছে। ওদের কাণ্ড দেখে বাকিরা হাসছে। একটা সময় ক্লান্ত হয়ে দুজনই ঘাসের উপরে বসে হাঁপাতে থাকলো। আজ জান্নাত আগের ছোট জান্নাত হয়ে গেছে। কতদিন বা কত বছর পরে জান্নাত মনগুলো হেসেছে সে নিজেও জানে না। আশ্রমের সবাই একসাথে খাবার খেতে বসেছে মাঠের ঘাসের উপরে। আজকে দুপুরের খাবারে ছিল বিরিয়ানি, ডিম আর পায়েস। খাবারের আয়োজন জান্নাত করেছে, আর বাচ্চা থেকে বড় সবার জন্য জামা কাপড়ের ব্যবস্থা করেছে আকাশ আর তার আম্মু। আকাশ আর জান্নাত মিলে পথ শিশুদের খাবার দিয়ে এসেছে। জান্নাতের এক পাশে আকাশ, আরেক পাশে আসিয়া বেগম। জান্নাতকে দুজনে খাইয়ে দিচ্ছে। জান্নাত খাচ্ছে কম, বকবক বেশি করছে। জান্নাত তার ছোট মার উদ্দেশ্যে বলে, ছোট মা, আমার মাথায় একটা কথা ঘুরছে। আসিয়া বেগম কিছু বলার আগে আকাশ বলল, মাথা আবার কি খিচুড়ি পাকিয়েছিস? জান্নাত রেগে বলল, শিপুর বাচ্চা শিপু, কথার মধ্যে বা হাত না দিলে হয় না তোমার? আসিয়া বেগম দুজনকে ধমক দিল। এই চুপ করবি তোরা, এখন কি ছোট আছিস? আকাশ মুখ ভার করে বলল, আমি আবার কি করলাম? আমাকে বকছো কেন? আসিয়া বেগম ছেলের কথায় বার্তা দিল না। জান্নাত মুখে খাবার দিতে দিতে বললেন, শোনাই, তুই কি যেন বলবি? জান্নাত মনে পড়ার ভঙ্গিতে বলল, ও হ্যাঁ, মনে পড়েছে। আচ্ছা, ডিমের ভিতর হলুদ অংশকে যদি কুসুম বলা হয়, তাহলে সাদা অংশকে কি বলে? জান্নাতের এমন প্রশ্নে সবাই খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে। কি বলবে ভেবে পাচ্ছে না। আকাশ বলল, সাদা ডিম। জান্নাত মুখ বাঁকিয়ে বলল, চুপ শিপুর বাচ্চা, বেশি বুঝো কেন? ডিমের ভিতর হলুদ অংশ যদি কুসুম হয়, তাহলে সাদা অংশের নাম ঢিসুম হবে, বুঝছো? পারে না কিছু, শুধু বেশি কথা বলে। জান্নাতের কথা শুনে সবাই খিলখিল করে হাসছে। বড় রঙ মুচকি হাসছে আর আকাশ বিড়বিড় করছে। এই মেয়ে আগের থেকে বেশি ফাসিল হয়ে গেছে। বিকেল 4টা। রাজ কলেজ থেকে বাড়ি ফিরতেই রাজের মা সামনে এসে দাঁড়ায়। হঠাৎ মাকে সামনে এসে দাঁড়াতেই বুকুচকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, সামনে এসে দাঁড়ালে কেন? রাজের মা জিজ্ঞাসা করে, জান্নাত কই? অসুস্থ শরীর নিয়ে মেয়েটা সকালে বেরিয়েছে। রাজ অবাক হয়ে প্রশ্ন করে, কি বলছো? জান্নাত তো আজ কলেজে যায়নি। রাজের মা কিছু না বলে ঘরের দিকে ছুটলো। বোরকা পরে বের হতে নিলে রাজ বলল, কোথায় যাচ্ছ তুমি? আমার মেয়েকে খুঁজতে। অসুস্থ শরীর নিয়ে বেরিয়ে গেছে। কোথায়? কিছু হলো না? আমার বাড়ির ইজ্জত সে, আমাকে তো যেতেই হবে। আমাকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। রাজের মা অস্থির হয়ে বলল। বলেই রাজ বাড়ির বাইরে চলে গেল। কোথায় খুঁজবে বুঝতে পারছে না। সারা শহর খুঁজলো, কোথাও পেল না। সন্ধ্যা তখন 6টা বাজে। রাজের কেমন অস্থির লাগছে। জান্নাতকে কোথাও পেল না। বাড়ি গিয়ে মাকে কি জবাব দিবে সে, মাথা কাজ করছে না। রাজ রাগে গজগজ করতে করতে বলল, একবার সামনে পাই ঠাটিয়ে থাপ্পড় মারবো, ফাজিল মেয়ে একটা। জান্নাত আকাশের মা আশ্রম থেকে বের হলো বাড়ি যাওয়ার জন্য। আকাশ জান্নাতকে বলল, বুঝলি, চল তোকে বাড়িতে দিয়ে আমরাও বাড়ি যাব।
তার দরকার নেই, আমি যেতে পারবো। তুমি ছোট মাকে নিয়ে যাও, কাল কলেজে তোমার সাথে দেখা করব। বেশি কথা না বলে চল। জান্নাত করুণ গলায় বলল। প্লিজ, আমি কাল সব বলবো। আকাশের মা বলল, থাক, আকাশও যখন চাইছে না তাহলে জোর করিস না, হয়তো কোনো কারণ আছে, কাল শুনিস। এখন ওকে রিকশায় উঠিয়ে দে। জান্নাত তার ছোট মাকে জড়িয়ে ধরে বলল। তুমি আমাকে এত বুঝো কি করে বলো তো? আসিয়া বেগম মুচকি হেসে বলে, কারণ তুই যে আমার মেয়ে, তাই। জান্নাত তার ছোট আম্মুর গালে চুমু দিয়ে বলল। আসছি ছোট মা। আসিয়া বেগম জান্নাতের কপালে চুমু দিয়ে বলে, সাবধানে যাস, আর বাসায় পৌঁছে আমাকে একটা ফোন দিস। জান্নাত রিকশায় উঠতে উঠতে বলল, আচ্ছা। এই শিবুর বাচ্চা, টাটা, কাল দেখা হবে। আকাশ মুচকি হেসে বলল। পাগলি। আকাশের মা আকাশের বাইকে উঠে বসলো। আকাশ আর জান্নাত একই রাস্তায় যাবে, তাই আকাশ জান্নাতের রিকশার পিছু নিল। জান্নাত বাড়ির কাছের মোড়ে আসতে আকাশ বাইক নিয়ে ডান দিকের রাস্তায় চলে গেল, আর জান্নাত বাম দিকে। জান্নাত বাড়ির গেটে এসে রিকশা থেকে নামলো, তখনই কেউ এসে জড়িয়ে ধরলো। জান্নাত চমকে গেল, তাকিয়ে দেখে রাজের আম্মু তাকে জড়িয়ে ধরেছে। রাজের আম্মু জান্নাতকে বকতে বকতে বলল, কি রে, সারাদিন কোথায় ছিলি? কলেজেও যাসনি? টেনশন হয় না বুঝি? জান্নাত রাজের মাকে জড়িয়ে ধরে বলল, সরি আম্মু, ভুল হয়ে গেছে, আর এমন হবে না। হয়েছে, আর ডং করতে হবে না। এখন বল তো কোথায় ছিলি? জান্নাতের মুখটা মলিন হয়ে গেল। রাজের মা চিন্তিত হয়ে বলল, কি রে, কি হয়েছে? মুখটা মলিন লাগছে কেন? জান্নাত মাথা নিচু করে বলল, আজ বাবা ভাই নানির মৃত্যুবার্ষিকী ছিল, তাই পথশিশুদের জন্য খাবারের ব্যবস্থা করেছিলাম, তাই দেরি হয়ে গেল। রাজের মা চুপ হয়ে গেল। কি বলে সান্ত্বনা দিবে মেয়েটাকে তার জানা নাই। জান্নাত আবার বলল, আমি রুবে যাচ্ছি আম্মু, আর আমি রাতে কিছু খাবো না। জান্নাত আর দাঁড়ালো না, বাড়ির ভিতরে চলে গেল। রাজার আম্মু জান্নাতের যাওয়ার দিকে তাকিয়ে আছে, তার চোখেও পানি। সে চোখ মুছতে মুছতে বলল, ভেবেছিলাম মেয়েটাকে একটু সুখে রাখবো, ভালো রাখবো, কিন্তু পারলাম না। মেয়েটা আরো বেশি কষ্ট পাচ্ছে। মেয়েটা মুখে না বললেও বুঝি রাজের সাথে ভালো নেই। আমি মেয়েটার জীবন নষ্ট করে দিলাম। শিমু বাড়ির ভিতরে চলে গেল। রাজকে কেউ হয়তো দেখেনি। মোড়ে জান্নাতকে রিকশা করে আসতে দেখে রাজ বাড়ির দিকে আসে। এতক্ষণ যা কথা হলো সবই শুনতে পাই। রাজ কিছু না বলে বাড়ির ভিতরে চলে গেল। জান্নাত রুমে গিয়ে আকাশকে ফোন করে জানিয়ে দিয়েছে সে বাড়িতে পৌঁছে গেছে। জান্নাত ফ্রেশ হয়ে এসে কাপড় চেঞ্জ করে নেয়। জান্নাতের মাথা ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। জান্নাত মাথা ব্যথার ট্যাবলেটের সাথে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়ে। রাজ রুমে এসে দেখে জান্নাত শুয়ে আছে। সেও কোনো কথা না বলে ফ্রেশ হয়ে নেয়, তারপর ল্যাপটপ নিয়ে বসে। রাত 9টা বাজতেই রাজ নিচে চলে যায় খাবার খেতে। আজ খাবার টেবিলে কেউ কোনো কথা বলছে না, সবাই চুপচাপ খাচ্ছে। রাজের কেমন যেন লাগছে, বাড়ির সবাই মনমরা হয়ে আছে। রাজ খেয়ে উঠে গেল। রাত 10টা। রাজ বারান্দায় দাঁড়িয়ে আছে, কিছুই ভালো লাগছে না। রাজ আকাশের দিকে তাকিয়ে বলল, আমি কি করব? আমি তো মনিকে ভালোবাসি, চাইলেই কি অন্য কাউকে ভালোবাসা যায়? মনের উপর তো আর জোর চলে না। না, আমি জান্নাতকে ডিভোর্স দিয়ে দিব। মেয়েটা এখানে থাকলে কষ্ট ছাড়া কিছুই পাবে না। রাজ দীর্ঘশ্বাস ফেলে জান্নাতের পাশে গিয়ে শুয়ে পড়ল। সকালে জান্নাতের আগে ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসলো। পাশে তাকিয়ে দেখে রাজ বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে শুয়ে আছে। জান্নাতের কিছু একটা ভেবে রাজের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঘুমের মধ্যে রাজ অনুভব করলো তার দম বন্ধ হয়ে আসছে। রাজ চোখ খুলে দেখে জান্নাতকে। জান্নাত রাজের ঠোঁটটা চকলেটের মতো মজা করে খাচ্ছে। রাজের দম বন্ধ হয়ে আসছে। রাজ জান্নাতকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উঠে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। জান্নাত মিটমিট করে হাসছে। রাজ রাগী চোখে তাকিয়ে বলে, মাথা কি পুরোটাই খারাপ হয়ে গেছে? এটা কোন ধরনের অসভ্যতামি? জান্নাত কিছু না বলে বেড থেকে নেমে যায়। কাবার থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে যায়। রাজ অবাক হয়ে তাকিয়ে আছে। জান্নাত কোনো কথা বলল না এটা দেখে। বেশ কিছুক্ষণ পর জান্নাত ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রাজ জান্নাতের দিকে হাঁ করে তাকিয়ে আছে। জান্নাত লাল কালারের 3 পিস পরেছে, ভেজা চুল থেকে পানি পড়ছে। জান্নাত চুল মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। রাজ এখনো তাকিয়ে আছে। লাল ড্রেসে ভেজা চুলে জান্নাতকে হুড়পুরির মতো লাগছে।
জান্নাত চুল মুছে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে আসে। রেডি হয়ে কলেজের ব্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার আগে রাজের গালে টুক করে চুমু খেয়ে হাসতে হাসতে বের হয়ে যায় রুম থেকে। রাজ অবাক হলো, কারণ এই মেয়েকে যেটা করতে বারণ করা হবে সে সেটাই বেশি করবে। জান্নাত নিচে নেমে এসে বলে, আম্মু খেতে দাও, খিদে পেয়েছে খুব। তুই বস, আমি খেতে দিচ্ছি। জান্নাত চেয়ার টেনে বসে পড়লো। রাজের মা খাবার এগিয়ে দিল। রূপসাও এসে খেতে বসলো। কিছুক্ষণ পরে রাজ আসলো। কেউ কোনো কথা না বলে খেতে লাগলো। জান্নাতের খাওয়া শেষ হলে উঠে গেল, ব্যাগ কাঁধে নিয়ে বলল, আম্মু আমি আসি। সাবধানে যাস। জান্নাত মাথা নাড়িয়ে চলে গেল। জান্নাত বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর রাজও বেরিয়ে গেল। জান্নাত মোড়ের মাথায় আসতেই দেখে আকাশ বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। জান্নাতের মুখে হাসি ফুটে ওঠে। আকাশও হেসে দেয়। জান্নাতকে আসতে দেখে বাইকে উঠে বসে আকাশ জান্নাতকে ইশারা করে বসতে। জান্নাতও বিনা বাক্যে আকাশের বাইকে পিছনে উঠে বসে। দূর থেকে রাজ এটা দেখে রাগে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। রাজের কেন এত রাগ হচ্ছে সে নিজেও জানে না। আকাশ বাইক চালাচ্ছে আর লুকিং গ্লাসে জান্নাতকে দেখছে। জান্নাতকে এই রূপে দেখে আকাশের হার্টবিট ফাস্ট হয়ে গেছে। আকাশের মনে হচ্ছে হার্টবিটের শব্দ জান্নাতও শুনতে পাবে। আকাশ কালো শার্ট পরেছে। আকাশকেও অসম্ভব সুন্দর লাগছে। দুজনই কলেজে চলে আসে। আকাশের বাইকের পিছনে একটা মেয়েকে দেখে সবাই হা করে তাকিয়ে আছে, কারণ আকাশ কখনো তার বাইকের পিছনে কোনো ছেলেকে উঠতে দিত না। সেখানে একটা মেয়ে কি করে সম্ভব? আকাশ যেসব মেয়ের ক্রাশ ছিল তারা হিংসায় জ্বলে পড়ে যাচ্ছে। আকাশ বাইক থামাতেই জান্নাত বাইক থেকে নেমে দাঁড়ালো। আকাশ বাইক পার্ক করে জান্নাত এক হাত ধরে সামনের দিকে হাঁটা ধরলো। আকাশের পাশে জান্নাতকে দেখে আরো বেশি অবাক হলো, কারণ যারা এত চেষ্টা করেও আকাশের ধারে কাছে ঘেঁষতে পারেনি, আর এই মেয়ে নতুন এসে আকাশকে হাত করে নিয়েছে। এই কলেজে রাজ স্যার আর আকাশের উপর মেয়েরা ফিদা। আকাশ জান্নাতকে ক্লাসের সামনে দাঁড়া করিয়ে বলে, ব্রেক টাইমে ক্যান্টিনে চলে আসবে, আমি ওয়েট করব, কথা আছে। আচ্ছা। জান্নাত আকাশের চুল টেনে দিয়ে দৌড়ে ক্লাসে চলে যায়। আকাশ মুচকে হেসে নিজের ক্লাসের দিকে যায়। জান্নাতের এমন কাণ্ডে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশকে মুচকে হাসতে দেখে আরো বেশি অবাক হয়। যে আকাশ মেয়েদের ছায়াও সহ্য করতে পারে না, সে আকাশের এমন ব্যবহার তাদের মেনে নিতে কষ্ট হচ্ছে। রাজ বাইক নিয়ে আকাশ আর জান্নাতের পিছনে আসে। সবকিছু দেখেছে, কিছুতেই মানতে পারছে না। কেমন রাগ লাগছে। কিছু না বলে রেগে অফিস রুমে চলে যায় আর অপেক্ষা করতে থাকে কখন জান্নাত তার কাছে আসবে। আচ্ছা, জান্নাত কি আজ আসবে রাজকে জ্বালাতে? আজ অপেক্ষা করছে, কিন্তু জান্নাত আজ আর আসেনি। ক্লাসের টাইমও হয়ে এসেছে। রাজ রাগে ক্লাসরুমের দিকে চলে গেল। জান্নাতের দিকে সব ছেলেরা হা করে তাকিয়ে আছে, আর জান্নাত সে তো ভাবনার জগতে তলিয়ে গেছে। আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়ালই নেই। আজ মারুফ আর মিশা এখনো আসেনি। আসবে কিনা জান্নাত তাও জানে না। জান্নাতের ভাবনার মাঝে মিশা আর মারুফ দৌড়ে ক্লাসে ঢুকলো। জান্নাতের পাশে বসতে বসতে বলল, কি রে, কাল আসিসনি কেন? জান্নাত ছোট করে উত্তর দিল, এমনি। কি আজ তোকে দারুণ লাগছে, ছেলে হলে উঠিয়ে নিয়ে বিয়ে করে ফেলতাম। মিশার কথায় জান্নাত চোখ বড় বড় করে তাকায়, আর মিশা তো দাঁত কেলিয়ে হাসছে। মারুফ তো হা করে তাকিয়ে আছে জান্নাতের দিকে। একটু পর রাজ ঢুকলো ক্লাসে, কিন্তু সেদিকে কারোরই খবর নেই। ছেলেরা তো জান্নাতকে দেখতে ব্যস্ত, মেয়েরা জান্নাতকে নিয়ে গসিপ করতে ব্যস্ত। ক্লাসে ঢুকে রাজের মাথা গরম হয়ে যায়, চিল্লিয়ে বলে উঠে, এটা কি ক্লাসরুম নাকি মাছের বাজার? শিক্ষক ক্লাসে আসছে, সেই দিকে কারোরই কোনো ভ্রুক্ষ নেই। অভদ্রের দল। রাজের চিল্লানিতে সবাই ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। রাজ রাগী চোখে তাকিয়ে আছে জান্নাতের দিকে, আর জান্নাত বিষণ্ণ মনে তাকিয়ে আছে নিচের দিকে। এতে রাজের রাগ আরো বেড়ে যায়। ভয়ে আর কেউ কোনো কথা বলছে না। রাগ নিয়ে রাজ ক্লাস করালো। পড়া না পারার কারণে সারা ক্লাসের সবাইকে পিটিয়েছে। জান্নাত বাদ যায়নি। হাতে স্কেল দিয়ে দুটা বাড়ি দিয়েছে জান্নাতের। হাত লাল হয়ে ফুলে আছে। জান্নাত টু শব্দ করেনি, আর না রাজের দিকে তাকিয়েছে। রাজ ক্লাস থেকে যাওয়ার আগে জান্নাতকে বলে, মিস জান্নাত, আমার কেবিনে আসুন। কথাটা বলেই রাজ বেরিয়ে যায়। জান্নাত ব্যাগটা কাঁধে নিয়ে ক্লাস থেকে বের হয়ে যায়। রাজ জান্নাতের জন্য অপেক্ষা করছে। জান্নাত রাজের কেবিনে না গিয়ে লাইব্রেরিতে চলে যায়। একটা চেয়ারে বসে পড়ে। লাইব্রেরিতে আপাতত কেউ নেই। জান্নাতের চোখ ছলছল করছে। এতক্ষণে আটকে রাখা পানি টপ করে নিচে পড়ার আগে কেউ ধরে ফেললো। জান্নাত একটা হাত দেখে চোখ তুলে তাকালো, দেখলো আকাশ দাঁড়িয়ে আছে। জান্নাতের চোখ মুখের এমন অবস্থা দেখে বিচলিত হয়ে বলল, কি হয়েছে আমার মিষ্টি পরীর?
জান্নাত আকাশের সামনে ডান হাত মেলে ধরলো। হাত কেমন লাল হয়ে রক্ত জমে আছে। আকাশের কলিজা মোচড় দিয়ে উঠলো। আকাশ জান্নাতকে কখনো কষ্ট তো দূরের কথা, চোখে পানি আসতে দেয়নি। আর আজ মেয়েটা কাঁদছে তারই চোখের সামনে। আকাশ মারাত্মক একটা কাজ করে বসলো। জান্নাতের হাতে পটাপট দুটো চুমু খেলো। এতে জান্নাত বরফের মতো জমে গেল। আকাশ ওকে রেখে কোথায় যেন গেল। 2 মিনিট পর ফিরে এসে জান্নাতের হাত ধরলো। এতে জান্নাতের হুঁশ ফিরে আকাশের থেকে হাত টান দিয়ে সরিয়ে নিতে নিতে বলে, কি করছো? চুপ করে বসে থাক, আমাকে আমার কাজ করতে দে। আর হাতের এমন অবস্থা হলো কি করে? স্যার বাড়ি দিয়েছে। কেন? ওরা পারিনি তার জন্য। তাই বলে এইভাবে মারবে? চল চল আমার সাথে, প্রিন্সিপাল স্যারের রুমে যাবো, কমপ্লেন করবো। তার দরকার নেই। আকাশও কিছু বলল না। হাতে মলম লাগিয়ে উঠে দাঁড়ালো। জান্নাতের চোখের পানি মুছে দিয়ে বলল, আর কখনো কান্না করবি না, এই চোখে পানি নয়, কাজল মানায়। জান্নাত কিছু বলছে না, তাকিয়ে আছে। জান্নাতের কেমন কষ্ট হচ্ছে। কি করে আকাশকে সবটা বলবে তাই জানা নাই। আকাশ জান্নাতকে নিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। অপরদিকে রাজ রুমের ভিতর পাইচারি করছে। কখন জান্নাত আসবে সে আশায়। 30 মিনিট হতে চললো, বাট জান্নাত আসলো না। রাজ রেগে রুম থেকে বের হয়ে জান্নাতের খোঁজ করলো, বাট পেল না। রাজ দেখলো জান্নাতের ফ্রেন্ড মারুফা মিশা আসছে। রাজ ওদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলো, মিস জান্নাত কই? স্যার আপনি যাওয়ার পরপরই তো জান্নাত বেরিয়ে গেল ক্লাস থেকে। আমরা খুঁজতেছি, পাচ্ছি না, তাই আপনার কাছে যাচ্ছিলাম। কি বলছো, জান্নাত ক্লাসে নেই? না স্যার, আমরা পুরো কলেজ খুঁজেছি, পাইনি। বলেই চলে গেল দুজনে। জান্নাত কলেজে নেই, কিন্তু কোথায় গেল? রাগে রাজের হাত মুষ্টিবদ্ধ করে নিল। এই মেয়ের কত বড় সাহস, আবরার আহমেদ রাজকে ইগনোর করছে। এই মেয়েকে তো আজ আমি দেখে নিব। রাগে গজগজ করতে করতে পরের ক্লাস নিতে সে চলে গেল। আকাশ জান্নাতকে নিয়ে একটা পার্কে গেল। পার্কে তেমন একটা মানুষ নাই। আকাশ জান্নাতকে নিয়ে পুকুর পাড়ে সিঁড়ির উপরে বসে পড়লো। তারপর বলল, আমার অনুপস্থিতিতে তোর জীবনে কি কি ঘটেছে সব বল। জান্নাত চুপ করে আছে। কি করে বলবে বুঝতে পারছে না। আর আকাশের কি রিয়াকশন হবে সেটাও জানে না। কি রে, চুপ করে আছিস কেন? বল। বলছি। কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার বিয়ে হয়ে গেছে। আকাশের মাথায় বাজ পড়লো মনে হলো। কথা বলতে ভুলে গেছে ছেলেটা। জান্নাত বাবা মা মরার পর কি কি ঘটেছে সব বলল। রাজের সাথে কিভাবে বিয়ে হলো সেটাও বলল। শুধু বলেনি রাজ তাকে সহ্য করতে পারে না বা সম্পর্ক খারাপ। সব শুনে আকাশ কেমন স্তব্ধ হয়ে বসে আছে। আর জান্নাত মাথা নিচু করে আছে। আকাশ হঠাৎ উঠে দাঁড়ালো, ভাঙা গলায় বলল, তুই বাসায় যা, আমি আসছি, একটু কাজ আছে। আকাশ জান্নাতকে রেখে চলে গেল। পার্কের একপাশে নির্জন জায়গায় গিয়ে হাঁটু গেড়ে বসে চিৎকার দিয়ে উঠল। আকাশের চিৎকারে গাছে থাকা পাখিগুলো উড়ে গেল। তারাও হয়তো আকাশের কষ্ট হাহাকার সহ্য করতে পারছে না। আকাশের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। যার জন্য এত অপেক্ষা, এত কিছু আছে অন্য কারো। কি করে মেনে নিবে আকাশ? মনে হচ্ছে তার কলিজাকেও টেনে হিঁচড়ে বের করে নিয়ে যাচ্ছে। আকাশ আজ কাঁদছে। এত সহজে পুরুষ মানুষ কাঁদে না। যখন পুরুষের চোখে পানি আসে তখন বুঝে নিতে হবে এই চোখের পানি তার কষ্টের বহিঃপ্রকাশ। একটা পুরুষ যখন কাঁদে সেই চোখের পানিতে ছলনা থাকে না। পুরুষের চোখের পানির ব্যাখ্যা এবং ওজন দেওয়ার কোনো থার্মোমিটার নেই। তুই যখন আমার জন্য নিষিদ্ধ হয়ে গিয়েছিস, তাহলে আল্লাহ কেন আমাদের দেখা করলো না? এখন আমি কি করে থাকবো তোকে ছাড়া? কি করে? আমি যে সহ্য করতে পারছি না। মনে হচ্ছে কেউ আমার শরীর থেকে হৃৎপিণ্ডটা আলাদা করে দিচ্ছে। আমার চোখের সামনে অন্য করে বউ হয়ে ঘুরবে। আমি কি করে সেটা দেখবো? কি করে? তোর আগে কেন আমার মরণ হলো না? আকাশ পাগলের মতো করছে। আকাশের এমন পাগলামি দেখে আরেকজন মুখ চেপে ধরে কাঁদছে। কেউ পেয়েও অবহেলা করছে, আর কেউ হারিয়ে পাগলের মতো কাঁদছে। ভালোবাসার মানুষকে পেয়ে হারানো কি যে যন্ত্রণা, যে হারিয়েছে সেই ভালো জানে। সরি আকাশ, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না, কিন্তু আমি কি করব? আমি যে নিরুপায়। কেন আর কিছুদিন আগে এলে না? কেন আমাকে খুঁজলে না? কেন? আমি রোজ তোমার জন্য অপেক্ষা করতাম। তুমি কবে আসবে সে আশায় বসে থাকতাম। তুমি এলে সময় ফুরিয়ে যাওয়ার পর। জান্নাত কান্না করতে করতে চলে গেল সেখান থেকে।
বেশ কিছুক্ষণ পর আকাশ উঠে দাঁড়ালো। শরীরটা কেমন চলছে না, কোনো মতে শরীরটাকে টেনে বাইকের কাছে আনলো। তারপর একটা বন্ধুকে ফোন করে আসতে বলল। বাইক চালানোর মতো শক্তি শরীরে নাই। আকাশের বন্ধু শাওন এসে দেখলো আকাশকে কেমন যেন লাগছে। আকাশ শুধু বলল, বাইকটা একটু তুই চালিয়ে বাড়ি পৌঁছে দে, আমার শরীরটা ভালো লাগছে না, মনে হলো বাইক চালাতে পারবো না, তাই তোকে ডাকলাম। শাওন বুঝলো আকাশের কিছু একটা হয়েছে, তাই আর কথা বাড়ালো না। আকাশকে বাড়িতে নামিয়ে চলে গেল। আকাশ বাড়ির ভিতরে ঢুকলো, দেখে তার মা ড্রয়িং রুমে সোফায় বসে টিভি দেখছে। আকাশ গিয়ে মায়ের কোলে মাথা রেখে হাওমাও করে কেঁদে উঠলো। আকাশের মা চমকে উঠলো। কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? কি হয়েছে বল। আম্মু, আমার সব শেষ হয়ে গেছে। আম্মু, জান্নাত আমার আর নেই। আম্মু, আমি কি নিয়ে বাঁচবো? আম্মু, কি নিয়ে বাঁচবো? এত ভালোবাসার পরেও কেন আমি তাকে পেলাম না? কেন আমি তাকে পেলাম না বলো আম্মু? কি কমতে ছিল আমার ভালোবাসা? ছোট থেকে যাকে আগলে রাখা সে আমার না, এটা কি করে মেনে নেব? আম্মু, আমার খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আম্মু, আমাকে এক বোতল পিছিয়ে দাও না, আমি খেয়ে মরেছি। আমি যার পারছি না আম্মু, আর পারছি না। একটা সময় আকাশ সেন্সলেস হয়ে গেল। আকাশের মা আকাশকে জড়িয়ে ধরে ঠুকরে কেঁদে উঠলো। কি করে সামলাবে সে আকাশকে? কি করে? জান্নাতকে আকাশ হন্নি হয়ে খুঁজছে। রাতের পর রাত জান্নাতকে আকাশ হন্নি হয়ে খুঁজেছে। রাতের পর রাত আকাশ জান্নাতের কথা মনে করে কেঁদেছে। তবু আশা ছিল জান্নাতকে সে পাবে, পেয়েছে তো, কিন্তু এখন সে অন্য কারো। আকাশ তো তাকে এইভাবে পেতে চায়নি। আসিয়া বেগম ছেলেকে কি করে সামাল দিবে জানে না। ভালোবাসা এত কেন কঠিন? কেন মানুষ তার শখের নারী বা পুরুষকে পায় না? কেউ চেয়েও পায় না, আর কেউ না চাইতেই পেয়ে যায়।